প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা এইচএসসির চেঞ্জিং সেন্টেন্স এই টপিক নিয়ে আলোচনা করব এবং আমরা চেষ্টা করব একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো চেঞ্জিং সেন্টেন্সে আমাদের রিভিশনটা হয়ে যায়। আমরা ধরে নিচ্ছি যেটা আমরা আগে একবার পড়েছিলাম, সো আমরা এটা সেকেন্ড টাইম রিভাইজ করছি। সো রিভাইজ করতে গিয়ে আমরা অত ডিটেলসে আর যাব না, তবে ইনশাল্লাহ আমরা চেঞ্জিং সেন্টেন্সের আমরা জানি অনেকগুলো টপিক আছে, সবগুলো টপিক আমরা একেবারে সুন্দরভাবে ভালোভাবে আমরা রিভাইজ করার চেষ্টা করব। তো আমরা জানি যে আমাদের চেঞ্জিং সেন্টেন্সে বেশ কিছু টপিক আছে, তাদের মধ্যে যে টপিকগুলো সেগুলো হচ্ছে আমরা সবাই জানি। এই হচ্ছে টপিকগুলা, যে চেঞ্জিং সেন্টেন্সে আমাদেরকে যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে ভয়েস থেকে প্রশ্ন করা হয়, তারপর হচ্ছে ডিগ্রিজ থেকে প্রশ্ন করা হয়, ডিগ্রি থেকে প্রশ্ন করা হয়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি। এই 6টা টপিক থেকে মূলত আমাদের চেঞ্জিং সেন্টেন্সের প্রশ্নগুলো হয়ে থাকে। তো আমরা ইনশাআল্লাহ আজকের একটা ক্লাসের মাধ্যমে পুরো সবগুলো টপিক আমরা ইনশাআল্লাহ একদম ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব একদম প্র্যাকটিক্যালি, যাতে আমাদের কোনো প্রবলেম আর না থাকে টপিকগুলোতে। সো প্রথম যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে আমাদের ভয়েস। সো ভয়েস নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। এখানে আমরা একটা প্রশ্ন নিয়ে এসেছি। সো আমি ভয়েসটা শুরু করার আগে তোমাদেরকে একটা এমনিতে একটা কোশ্চেন সলভ করাতে চাই এবং ভয়েসের বেসিক টেকনিকটাকে বোঝাতে চাই। এখানে আমাদের কাছে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ডরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি, কুমিল্লা বোর্ড 2019 সালে প্রশ্নটা এসেছিল। সো তার আগে আমরা একটু বেসিক থেকে আলোচনা করি যে ভয়েস জিনিস আসলে কি। আমরা জানি যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ, ঠিক আছে? সো অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমি একটা সেন্টেন্স লিখছি যে মিনা অ্যাট এ ম্যাঙ্গো, ঠিক আছে? সো এই বাক্যটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা যদি আমরা প্যাসিভ করি তাহলে বাক্যটা এমন হবে, এ ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই মিনা। যদি আমরা এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে আমরা এই সেন্টেন্সটা পাচ্ছি। প্রশ্ন হচ্ছে আমাদের জানতে হবে অ্যাক্টিভ সেন্টেন্স কি, প্যাসিভ কি, এবং কিভাবে আমরা কোন সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। এটা হচ্ছে আজকে আমাদের শেখার ব্যাপার, ঠিক আছে? সো প্রথমে জানবো অ্যাক্টিভ কি প্যাসিভ কি। এটা সহজে বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে দেখতে হবে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। আমাদের অধিকাংশ স্টুডেন্টের সমস্যাটা হয় আমরা এই বাক্যের অবজেক্ট আসলে চিনি না। আমরা শিখবো কিভাবে চিনতে হয় সেটা। তো এখন আসো যে এই প্রথম বাক্যের অর্থটা হচ্ছে কি, দেখো মিনা অ্যাট এ ম্যাঙ্গো, মিনা আম খেয়েছিল। আবার প্যাসিভের যে অর্থটা বাক্যটা সেটা বাংলা অর্থ হচ্ছে কি, দেখো এ ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই মিনা, একটি আম খাওয়া হয়েছে মিনার দ্বারা। খেয়াল করে দেখো এই দুটো সেন্টেন্সের কিন্তু বাংলা অর্থ এক। যদি বাংলা অর্থ একই হয় তাহলে ওদের টেন্সও কিন্তু একই হবে, রাইট? টেন্স হয়ে তাহলে এদের সেম, যেহেতু বাংলা অর্থ এদের একই। মনে রাখবা, আমরা যখন কোনো একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, এতে টেন্সের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তাহলে এই দুটি সেন্টেন্সের অর্থ এক, টেন্সও এক, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, খেয়াল করে দেখো যে প্রথম অ্যাক্টিভ সেন্টেন্স যেটা, সেখানে বাক্যের শুরুতে সাবজেক্ট দেওয়া আছে, অর্থাৎ কাজটা যে করেছে, মিনা অ্যাট এ ম্যাঙ্গো, মিনা আম খেয়েছে, তাহলে এটা হচ্ছে কাজ, খাওয়াটা। সো এটা কে করেছে কাজটা? মিনা করেছে। সো মিনা বাক্যের শুরুতে আছে। আমরা বলছি যে কাজটি করে তাকে কর্তা বলি আমরা, রাইট? কর্তা বা তাকে আমরা ডুয়ার বলবো, ঠিক আছে? তাহলে ডুয়ার বা কর্তা বাক্যের শুরুতে আছে কোথায়? অ্যাক্টিভে। কিন্তু খেয়াল করে দেখো প্যাসিভের ক্ষেত্রে, যদিও দুটো বাক্যের বাংলা অর্থ কিন্তু একই, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে কাজটা করেছে কে? মিনা। মিনা কিন্তু বাক্যের শুরুতে নাই, আছে শেষে। তার মানে যদি বাক্যের শুরুতে কাজটি যে করেছে ডুয়ার বা কর্তা সে থাকে, তাহলে বাক্যটাকে আমরা অ্যাক্টিভ বলবো। আর যদি বাক্যের শুরুতে মানে ভার্বের পূর্বে যদি ডুয়ার বা কর্তা না থাকে, তখন বাক্যটাকে আমরা প্যাসিভ বলবো। খুবই সিম্পল বিষয়। আবার বলছি, ভার্বের পূর্বে অথবা বাক্যের শুরুতে যদি ডুয়ার বা কর্তা থাকে তাহলে বাক্যটা অ্যাক্টিভ হবে। আর যদি ভার্বের পূর্বে বা বাক্যের শুরুতে ডুয়ার বা কর্তা যদি না থাকে তাহলে বাক্যটা প্যাসিভ হবে। আমরা এভাবেই জানবো প্রথমে বা শিখবো, আমরা বের করব যে কোন বাক্যটা অ্যাক্টিভ কোন বাক্যটা প্যাসিভ, ঠিক আছে? এবারে আসো
কিভাবে আমরা একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। আমি প্রথম বাক্যটা একটু বড় করি আর একটু, যে আমি একটু স্টার যুক্ত করি এখানে। ওকে, সো খেয়াল করে দেখো, মিনা অ্যাট এ ম্যাঙ্গো ইয়েস্টারডে, তাহলে আমাদের এখানে স্টার যুক্ত করতে হবে। ওকে, আমি একটু বড় করলাম বাক্যটাকে আমাদের সেন্টেন্সটা যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে শেখার জন্য। সো আমরা প্রথমে জানলাম অ্যাক্টিভ সেন্টেন্স কোনগুলো, প্যাসিভ সেন্টেন্স কোনগুলো। এবার দেখবো আমরা কিভাবে একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়েছে। আমরা যদি এই বাক্যটা দিকে খেয়াল করি, দেখো তোমরা যে আমি একটু মুছে দিচ্ছি। ওকে, দেখো প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মিনা, ভার্ব হচ্ছে অ্যাট, আর আমরা বলেছিলাম অবজেক্ট হচ্ছে এ ম্যাঙ্গো। সমস্যাটা হচ্ছে আমরা অনেক স্টুডেন্ট মনে করি ভার্বের পরে যে অংশটা থাকে পুরোটাই হচ্ছে অবজেক্ট। এই জায়গায় আমরা বড় ভুলটা করে ফেলি। সো এই কাজটা করা যাবে না, আমাদেরকে ক্লিয়ারলি অবজেক্ট বের করাটা শিখতে হবে। তাহলে অবজেক্ট কিভাবে বের করবো আমরা, দেখো যদি আমরা অবজেক্ট বের করা খুবই সহজ। অবজেক্ট বের করার নিয়মটা হচ্ছে আমরা ভার্বকে প্রশ্ন করব, বাক্যের ভার্বকে প্রশ্ন করব হোয়াট দ্বারা অথবা হোম দ্বারা। এই হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা হচ্ছে অবজেক্ট। যদি আমরা কোনো অ্যান্সার না পাই তাহলে কোনো অবজেক্ট এখানে নাই। খেয়াল করে দেখো, মিনা অ্যাট, মিনা খেয়েছিল, সো মিনা অ্যাট হোয়াট, মিনা কি খেয়েছিল, আমরা অ্যান্সার পাবো মিনা অ্যাট এ ম্যাঙ্গো, মিনা একটি আম খেয়েছিল। তার মানে হচ্ছে এখানে অবজেক্ট হচ্ছে শুধুমাত্র এ ম্যাঙ্গো, আমরা এ স্টার রেখে অবজেক্ট বলতে পারবো না। ঠিক আছে, যদি তাই হয়ে থাকে তাহলে এবার চিন্তা করো, আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটাকে চেঞ্জ করেছি, ইয়েস্টারডে কিন্তু আমরা চেঞ্জ করি নাই, হুবহু রেখে দিছি, রাইট? তার মানে হচ্ছে কোন সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে শুধুমাত্র সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরিবর্তন হবে, আর কোনো কিছুই চেঞ্জ হবে না, এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন হবে। ঠিক আছে, সো এই পরিবর্তনটা কিভাবে একটু খেয়াল করে দেখো, যে অ্যাক্টিভের অবজেক্ট সেটা প্যাসিভ সাবজেক্ট হয়ে গেছে। এরপর দেখো সাবজেক্টটা হয়ে গেছে অবজেক্টের জায়গায় চলে গেছে, রাইট? এরপর দেখো এখানে বাই এই শব্দটা উপরে ছিল না, এটা বাড়তি বসাইছি আমরা। এখানে কোনো বি ভার্ব নাই, সো এখানে ওয়াজটাও বাড়তি বসছে। দ্যাট মিন্স দুটো জিনিস বাড়তি বসে, একটা হচ্ছে বি ভার্ব বাড়তি বসে, আর একটা হচ্ছে বাই বাড়তি বসে। আর এই যে অ্যাড শব্দটা, এটা এখানে ছিল V2, পাস্ট ফর্মে ছিল, আমরা এটাকে এখানে V3 করে দিলাম। এবং মনে রাখবো আমরা যে প্যাসিভে সবসময় মেইন ভার্বটা V3 বসবে, সবসময় V3 বসবে। এবার যদি আমরা এই কথাটাকে একটু গুছাই লিখে, তাহলে কিভাবে লিখবো দেখো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা যে এভাবে হবে। প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট করা, অবজেক্টকে সাবজেক্ট করা। সেকেন্ড কাজ, এই যে এখানে একটা বি ভার্ব আছে, এই বি ভার্বটা কিন্তু উপরে ছিল না, তবে আমরা এখানে বাড়তি বসাইছি, এটা মানে এক্সট্রা, সো অতিরিক্ত একটি বি ভার্ব বসানো, অতিরিক্ত একটি বি ভার্ব বসবে। এখন এই বি ভার্বটা যে বসবে, এটা কিভাবে বসবে? আমরা তো জানি বি ভার্ব মানে হচ্ছে am, is, are, was, are। আমরা এখানে was কেন বসালাম? আমরা তো am, is, are বসাতে পারতাম, তার কারণ আছে নিশ্চয়। কারণটা হচ্ছে কি, এই বি ভার্বটা বসবে সব সময় এখানকার যে ভার্বটা আছে সেই ভার্ব অনুসারে অথবা টেন্স অনুসারে। যেহেতু এখানে ভার্বটা আছে V2 পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা এখানে বি ভার্বটাকে বসাবো পাস্ট টেন্সে, তাই এখানে was বা were বসছে। তার মানে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখে রাখবো যে টেন্স অনুসারে অথবা মেইন ভার্ব অনুসারে বি ভার্বটা বসবে। ঠিক আছে, তাহলে বি ভার্বটা বসবে কি অনুসারে? মেইন ভার্ব অনুসারে বসবে। ওকে, এবার দেখো নাম্বার 3, 3 নম্বর কাজ কি ছিল দেখো, মেইন ভার্বটা সব সময় V3 হবে, তার মানে ভার্ব সব সময় V3 বা পাস্ট পার্টিসিপল হবে। এন্ড ফোর্থ যে কাজটা, সে ফোর্থ কাজটা হচ্ছে বাই যুক্ত হবে, বাই যুক্ত হবে। সবসময় কিন্তু বাই যুক্ত হবে না, অন্য প্রিপজিশনও হতে পারে, বাট আমরা আপাতত ধরে নিচ্ছি সবসময় বাই যুক্ত হবে। এবং 5 নম্বর যে কাজ, সেটা হচ্ছে কি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। 5 নম্বর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করা, সাবজেক্টকে অবজেক্ট করা। সো এই 5টা ধাপে আমরা কোন একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো, কোনো সমস্যা নাই। এখানের মধ্যে 2 নাম্বারটা ছাড়া বাকি সব একই রকম থাকবে, কোনো চেঞ্জ হবে না। সেন্টেন্স যতই চেঞ্জ হোক, টেন্স যতই চেঞ্জ হোক,
সবগুলো সেম থাকবে, শুধুমাত্র 2 নম্বরের চেঞ্জটা হবে। কি চেঞ্জ হবে দেখা যাচ্ছে, ধরো এখানে অ্যাড শব্দটা ছিল না, আমি অ্যাড শব্দটাকে মুছে দিচ্ছি, মুছে আমি এখানে ইট লিখছি, ইটস, মিনা ইটস। যদি আমি এখানে ইটস লিখি তাহলে বাকি সবকিছু আমাদের ঠিক থাকবে প্যাসিভের ক্ষেত্রে, শুধুমাত্র পরিবর্তনটা হবে কোথায়, এই যে বি ভার্বের জায়গায় পরিবর্তনটা হবে, আর সব ঠিক থাকবে। তাহলে ইটস এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে বি ভার্বটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আমরা জানি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, সো এখানে হবে এই ম্যাঙ্গোর সাথে ইজ। ঠিক আছে, যদি আমরা এখানে ইটস এর জায়গায় আমরা যদি এখানে ইজ ইটিং লিখি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা এই যে ইজটা আছে উপরে অক্সিলারি ভার্ব, এটা হুবহু আমরা নিচে লিখে দিব, তাহলে ইজ থেকে যাবে এখানে। আর এখানে আছে কি ভার্ব প্লাস আইএনজি। সো আমরা জানি আমাদেরকে একটা অতিরিক্ত বিভাগ যুক্ত করতে হয়, সো আমরা অতিরিক্ত বিভাগ যুক্ত করলাম। আর এই যে বিভাগটা হবে সবসময় মেন ভার্ব অনুসারে, সো মেন ভার্বটা এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে আমরা এটাকে আইএনজি করে দিব, তাহলে কি হবে, বিং হয়ে যাবে। খুবই সিম্পল। এবার যদি এটা ধরো এখানে ইজ না থেকে ধরো এখানে ওয়াজ আছে, তাহলে আমাদের পরিবর্তনটা কোথায় আসবে, তাহলে আমরা শুধু অক্সিলারি ভার্বটাকে পরিবর্তন করবো এখানে। সো অক্সিলারি ছাড়া আমাদের আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, জাস্ট এখানে কি হবে, তাহলে ওয়াজ হবে, ওয়াজ ইটিং, ওয়াজ বিং। ওকে, এবার ধরো এখানে আমরা কি করলাম, যে উপরে আমরা এটাকে চেঞ্জ করে হ্যাজ ইটেন লিখলাম, তখন কি হবে, তখন আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে আমরা উপরে যে অক্সিলারি ভার্বটাকে আছে সেটা হুবহু লিখে দেবো এখানে হ্যাজ। তো মাথায় রাখবো যে এই বিভাগটা অক্সিলারি ভার্বটা লেখার সময় আমরা এই সাবজেক্টটার কথা মাথায় রাখবো। যদি এখানে সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে এখানে হ্যাজ বসবে, আর যদি কোনো কারণে একটা সাবজেক্টটা প্লুরাল হয়ে যায় তাহলে কিন্তু এখানে কি হয়ে যাবে, এই সাবজেক্ট অনুসারে তখন এই ভাবটা বসবে, হ্যাভ হয়ে যেতে পারে কিন্তু, ঠিক আছে। বাট যেহেতু এখানে এই ম্যাঙ্গো এটা সিঙ্গুলার, তার এখানে হ্যাজই বসবে, কোনো সমস্যা নাই। আর এখানে আমরা জানি এক্সট্রা একটা বিভাগ বসে, আর বিভাগটা বসবে মেন ভার্ব অনুসারে। মেন ভার্বটা এখানে বি3 তে আছে, তাহলে এটা বি3 হবে। সো আমরা জানি বিভাগের বি3 হচ্ছে বিন। সো এইভাবে আমাদের টেন্সের পরিবর্তনগুলো হবে, আর কোনো সমস্যাই নাই। সো হোপফুলি তোমরা এই ব্যাপারটা বুঝছো ভয়েসে। সো এই ব্যাপারটা বুঝলে আমাদের আর কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আমরা নর্মালি এই যতটুকু আলোচনা করলাম এখান থেকে আমাদের কোশ্চেনগুলো চলে আসে। এখন একটা ঝামেলা হয় কখন, যে যদি আমরা কোনো একটা সেন্টেন্সকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলা হয় আমাদেরকে। এটাও খুবই সিম্পল, এটা একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। আমি তার আগে একটু মুছে ফেলি। দেখো ধরো এই যে সেন্টেন্সটা প্যাসিভ আছে আমাদের কাছে এখানে, যে এ ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন বাই মিনা ইয়েস্টারডে। এখন আমাদেরকে বললো যে আমি এই বাক্যটা এইটাকে প্যাসিভ অ্যাক্টিভ করো, তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি এই বাক্যটাকে প্যাসিভ করে যদি আমরা এই বাক্যটা পাই, তাহলে এই বাক্যটাকে আবার অ্যাক্টিভ করলে আমাদের উপর বাক্যটা পাওয়ার কথা ছিল, তাই না। তারপর উপরটা কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাব। তাহলে আমাদের কারণে কি সেম আগের কাজটা, আমরা প্যাসিভে বাড়তি বসিয়েছিলাম বাইকে, সো বাইটা কেটে দিব, বাড়তি বসিয়েছিলাম এক্সট্রা বিভাবটা কেটে দিব। তাহলে বাকি থাকতেছে কি, আমাদের যা থাকতেছে সেটাকে আমরা এবার ওই সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে দিব। তাহলে আমাদের এই যে অবজেক্টটা মিনা চলে আসবে সাবজেক্টের জায়গায়, আর এই ম্যাঙ্গো চলে যাবে অবজেক্টের জায়গায়, ইয়েস্টারডে শেষে বসবে যেভাবে আছে সেভাবে। আর এখানে বাকি আছে আমাদের কাছে হ্যাজ লিখবো, আর বিভাব বাকি আছে কি বি3 ইটেন বাকি আছে, আর এই মেইন ভাবটাকে আমরা লিখবো এই ভাবটা অনুসারে। সো যেহেতু এটা এখানে কি আছে বিন মানে বি3 তে আছে, তাহলে আমাদের মেইন ভাবটাও বি3 হবে, তাহলে ইটেনে বি3 তো ইটেনই থাকবে, তাই না। সো এই হচ্ছে বিষয়, মিনা হ্যাজ ইটেন এ ম্যাঙ্গো ইয়েস্টারডে। কিন্তু সমস্যাটা হয় আমাদের বলে যে তুমি প্যাসিভ করো, তবে আমাদেরকে এই অংশটুকু তারা প্রশ্নের মধ্যে দেয় না, এতটুকু থাকে, এ ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন। সো এখানে কিন্তু ডুয়ারটাকে সেটা কিন্তু লেখা থাকে না, এটা হচ্ছে আমাদের মূল সমস্যাটা। যেহেতু আমরা জানি যে অ্যাক্টিভ মানেই হচ্ছে বাক্যের শুরুতে ডুয়ার বা কর্তা বসবে, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মনে মনে একটা ডুয়ার কল্পনা করতে হবে, এবং এটা অবশ্যই যৌক্তিক বা লজিক্যাল হইতে হবে, যে ডুয়ারটা এমন হইতে হবে যে এই কাজটা করবে। সো এ ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন, একটা আম খাওয়া হয়েছে, নিশ্চয়ই এটা কেউ একজন খেয়েছে, এটা আমি খেয়েছি, তুমি খেয়েছো, বা কেউ একজন খেয়েছে। সেক্ষেত্রে এটা সাবজেক্ট এখানে হতে পারে আই অথবা সামওয়ান, বা উই, যে কোনোটা হতে পারে। তো আমি ধরে নিচ্ছি এখানে আমি সামওয়ান লিখলাম মনে মনে, বাই সামওয়ান এই কথাটা লিখলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে ডুয়ারটা পেয়ে গেছি, এখন সামওয়ান। তো সামওয়ানকে এখন আমি কোথায় নিয়ে আসবো, সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো।
সামওয়ান হয়ে গেছে, সামওয়ান হ্যাজ ইটেন এ ম্যাঙ্গো ইয়েস্টারডে। সো এভাবে তোমাকে অ্যান্সারটা করতে হবে। আশা করছি তোমাদের ভয়েসের অ্যাক্টিভ প্যাসিভের বেসিকটা একদম ক্লিয়ার। এখন আমরা দেখবো যে প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেনটা আসছে সেটা কিভাবে আমরা সলভ করব। তাহলে সলভ করার জন্য আমাদের প্রথম যেটা কাজ, দেখো খেয়াল করে দেখো, ডরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি। সো আমাদের প্রথম কাজ হচ্ছে বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করা। তো আমরা জানি ডরি হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাম্পার্সটা হচ্ছে এখানে ভার্ব। সো ডরি হ্যাম্পার্স আমরা জানি ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাব। সো ডরি হ্যাম্পার্স হোয়াট, ডরি কি ক্ষতি করে, ঠিক আছে। সো লিখা আছে দ্য পিস অফ দ্য সোসাইটি, এটা সমাজের শান্তি নষ্ট করে, ঠিক আছে। তাহলে এই যে অংশ পুরোটা কি নষ্ট করে, সমাজের শান্তি নষ্ট করে, এটা পুরোটা হচ্ছে এখানে অবজেক্ট। সো আমরা পেয়ে গেছি। এখন আমরা আমাদের আগের মতো আমাদের প্রথম কাজ কি ছিল, প্রথম কাজ ছিল অবজেক্টকে সাবজেক্ট করা। সো আমরা লিখছি the peace of the society, ওকে, the peace of the society আমরা সাবজেক্ট করে ফেললাম। এরপর আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে একটা বিভাব যুক্ত করা এখানে। তৃতীয় কাজ হচ্ছে মেইন ভার্বকে V3 করা। সো হ্যাম্পারকে V3 করলে হ্যাম্পার্ড হবে, হ্যাম্পার্ড। এরপর এক্সট্রা কাজ হচ্ছে আবার বাই যুক্ত করা, আর হচ্ছে সাবজেক্ট অবজেক্ট গুলো ডরিটা শেষে চলে আসবে। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র বি ভার্বটাকে চেঞ্জ করবো আমরা কি অনুসারে, মনে আছে মেইন ভার্বটা অনুসারে। সো মেইন ভার্বটা এখন কোন ফর্মে আছে দেখো তো, V1 এ আছে, হ্যাম্পার্স এস যুক্ত আছে, V1 প্লাস এস যুক্ত আছে। যেহেতু V1 এ আছে আমরা তাহলে বি ভার্বটাকে V1 করব। সো আমরা জানি বি ভার্ব V1 হচ্ছে am is are। সো এখানে দ্য পিস অফ দ্য সোসাইটি, এটা হচ্ছে দ্য পিস হচ্ছে এখানে মূলত সাবজেক্ট। এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়ে থাকে। তো এটা সিঙ্গুলার যেহেতু আছে এখানে am is are থেকে আমরা is কে বসাবো, এটা হচ্ছে অ্যান্সার। দ্য পিস অফ দ্য সোসাইটি ইজ হ্যাম্পার্ড বাই ডরি। সো আশা করছি তোমরা ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা প্রিভিয়াস ইয়ারের জাস্ট কয়েকটা কোশ্চেন দেখবো এবং আমার বিশ্বাস যে তোমাদের আর ভয়েস নিয়ে কোনো প্রবলেমই থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে। এখানে আমরা প্রিভিয়াস ইয়ার যেগুলো বোর্ড পরীক্ষা আসছে এরকম কয়েকটা প্রশ্ন আমরা দেখছি। সো আমরা এগুলো সলভ করবো একটা একটা করে। প্রথমটা হচ্ছে দেখো কি বলা হয়েছে এখানে, an honest man is honored everywhere by all, অ্যাক্টিভ। তার মানে হচ্ছে এটা প্যাসিভে আছে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। সো আমরা এটাকে অ্যাক্টিভ করব। খেয়াল করো, আমরা জানি প্যাসিভে বাড়তি জিনিস থাকে দুইটা, একটা হচ্ছে বাই, এটা বাদ যাবে, একটা হচ্ছে বি ভার্ব, এটা বাদ যাবে, ঠিক আছে। সো বাকিটাকে আমরা জাস্ট এখন চেঞ্জ করে বসাই দিব। তাহলে এখানে অবজেক্টের জায়গায় আছে কে, অল, এটাকে আগে নিয়ে আসবো। তাহলে অল, অল। এরপর আমরা ভার্ব আছে এখানে অনার্ড, এটা V3 তে আছে, আর এই ভার্বটাকে আমরা বি ভার্ব অনুসারে বসাবো, রাইট। সো বি ভার্বটা আছে এখানে কি কোন ফর্মে, V1 ফর্মে। তাহলে অনারটা হয়ে যাবে এখন V1। তাহলে অনার V1 হচ্ছে কি অনার, অল অনার, ঠিক আছে। কাকে অনার করে, সাবজেক্ট ভার্ব লিখলে অবজেক্ট লিখবো, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। বাকি আছে কি এভরিহোয়ার, এটা আমরা শেষে লিখে দিব, এভরিহোয়ার হয়ে গেছে। অল অনার অ্যান্ড অনেস্ট ম্যান এভরিহোয়ার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, নাম্বার 2। At that time, সেই সময়ে his mother asked him for a glass of water. এটাকে প্যাসিভ করতে বলছে, ঠিক আছে। তাহলে এটা অ্যাক্টিভে আছে। আচ্ছা, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব এখন। সো এখানে সাবজেক্ট হচ্ছে কি হিজ মাদার, ভার্ব হচ্ছে আস্কড, অবজেক্ট হচ্ছে কি হিম। সো আমরা সাবজেক্ট বা অবজেক্ট পেয়ে গেছি, বাকিটা হুবহু রেখে দিব আমরা। তাহলে এট দ্যাট টাইম ঠিক থাকবে, এট দ্যাট টাইম ঠিক থাকবে। এবার এখানে অবজেক্টকে হিম, হিমটাকে আমরা আগে নিয়ে আসবো, তাহলে হি হয়ে যাবে, আগে নিয়ে আসলে হি। এরপর আসো আমরা একটা বিভার্ব লিখবো এখানে, তারপর V3, আক্সের V3 হচ্ছে আক্সড, তারপর আমরা বাই লিখবো হিজ মাদার, ফর এ গ্লাস অফ ওয়াটার, এটা হুবহু লাস্টে বসে যাবে, ফর এ গ্লাস অফ ওয়াটার। ওকে, ফাইন। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের কাজ শুধুমাত্র বিভাবটাকে চেঞ্জ করা। সো আমরা জানি বিভাব চেঞ্জ হবে কি অনুসারে, মেইন ভার্ব অনুসারে। সো আক্স এটা V2 তে আছে, সো বিভাবটা তাহলে V2 হবে। সো আমরা জানি বিভাবের V2 হচ্ছে ওয়াজ বা ওয়্যার, এর সাবজেক্ট হচ্ছে হি, আর সাবজেক্ট যদি হি তে সিঙ্গুলার তাহলে এখানে ওয়াজ বসবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা সলভ হয়ে গেল। থার্ড কোশ্চেন দেখো,
হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি, এটাকে প্যাসিভ করতে বলছে। তো প্যাসিভ করলে আমরা কি করব, এটা আমাদের তার মানে অ্যাক্টিভে আছে, আমরা এটাকে প্যাসিভ করব। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট হচ্ছে এখানে হি, ভার্ব হচ্ছে ক্যান নেভার হেল্প, মানে ক্যান নেভার হেল্প এটা পুরো হচ্ছে ভার্ব, যদি নেভারটা হচ্ছে একটা অ্যাডভার্ব না বোঝাচ্ছে, বাট এখানে ক্যানটা হচ্ছে মেইন ভার্ব, মডেল ভার্ব, আর হেল্পটা হচ্ছে এখানে মেইন ভার্ব, ঠিক আছে। তাহলে হি ক্যান নেভার হেল্প আমরা ওটাকে একসাথে রাখছি ভার্ব হিসেবে। আর হি ক্যান নেভার হেল্প কাকে হেল্প করবে, দ্য পিপল অফ দ্য সোসাইটি, এটা পুরোটা হচ্ছে তাহলে অবজেক্ট। ওকে, আমরা জানি ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে আমরা অবজেক্ট পেয়ে যাব। সো হি ক্যান নেভার হেল্প, হেল্প হোয়াট বা হুম। সো হোয়াট করলে অ্যান্সার, আমরা কোনো অ্যান্সার পাচ্ছি না। হি ক্যান নট ক্যান নেভার হেল্প হুম, সে কাকে হেল্প করতে পারবে না, দ্য পিপল অফ দ্য সোসাইটি। ওকে, তাহলে আমরা অবজেক্টের জায়গায় আনসার পাচ্ছি দ্য পিপল অফ দ্য সোসাইটি। তাহলে এবার এই অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসবো, দ্য পিপল অফ দ্য সোসাইটি। ওকে, এবার আমরা এই যে অক্সিলারি ভার্বটা আছে এটা আমরা হুবহু লিখে ফেলবো, এখানে যা আছে তা ক্যান, ঠিক আছে। নেভার যেটা সেটা লিখে ফেলবো, ক্যান নেভার। এবার আমরা জানি এক্সট্রা একটা বিভাগ যুক্ত করতে হবে, সো আমরা এই বিভাগটা এখন যুক্ত করলাম, ক্যান নেভার বি। এবার মেইন ভার্বকে বি থ্রি করতে হবে, সো হেল্পকে বি থ্রি করলে হবে হেল্পড। এরপর এক্সট্রা বাই, বাকি আছে হিটা, এখানে হয়ে যাবে হিম। ওকে, এখন আমাদের একটা কাজ, ছোট কাজ যেটা হচ্ছে বিভাগটাকে চেঞ্জ করতে হবে, আর আমরা জানি বিভাগটা চেঞ্জ হবে মেইন ভার্ব অনুসারে। সো আমরা জানি যে ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল ভার্বের পরে মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম হয়, তার মানে কোনো চেঞ্জ হয় না। সেম ভাবে তাহলে বিভাগটা কি হবে, এখানে বেস ফর্ম হবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার সলিউশন। নেক্সট নাম্বার 4 দেখো, we are to ensure some essential agricultural inputs to increase our food production. এটা একটু নতুন কোশ্চেন আমাদের জন্য, কোন সমস্যা আমরা এটা সলভ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। সো এখানে যেটা ঝামেলা সেটা হচ্ছে উই আর টু, এই শব্দটা হচ্ছে ঝামেলা। আমাদের একটু বলে রাখি, উই আর টু এটা হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। তোমরা যারা অনেকে মডেল অক্সিলারি পড়ো নাই, ভালোভাবে সবগুলো জানো না, তাদেরকে একটু বুঝিয়ে বলি যে মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, ইউজ টু, গোয়িং টু, উড রাদার, হ্যাড বেটার, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু। খেয়াল করে দেখো, এম টু, ইজ টু, আর টু, আর টু হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। সো এটা নতুন কোনো ভার্ব না, এটা আগেরই আমাদের পড়া আছে। সো আমরা এখন এটা সলভ করবো কিভাবে, দেখো এখানে আমাদের কাছে সাবজেক্ট ভার্ব বের করা। তো সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে আর টু হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর এনশোর এটা হচ্ছে এখানে মেইন ভার্ব। সো আমরা পাই গেছি মূল ভার্বটা এখানে। আর উই আর টু এনশিওর, আমরা কি এনশিওর করব, সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস। সো এটা পুরোটাই হচ্ছে এখানে অবজেক্ট। মানে এই যে টু থেকে বাকি অংশটুকু আমার দরকার না, আমরা এটা হুবহু লাস্টে লিখে দিব। তাহলে এখানে অবজেক্টকে সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস, এটাকে আমরা আগে নিয়ে আসবো, সাম essential agricultural inputs। আচ্ছা, এখানে R2 আছে, সো আমরা R2 লিখবো, R2। এরপর এক্সট্রা বিভাগ বসবে, যেহেতু মডেল এখানে প্যাসিভ বিভাগ বসে, R2B। আর এনশিওর কে B3 করলে এনশিওরড, এনশিওরড। বাকি যে আছে তা, টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন, ensure to increase our food production। এরপর তুমি বাই আস লিখতেও পারো, না লিখলে কোনো সমস্যা নাই। সো এই হচ্ছে আমাদের টোটাল ভয়েসের আলোচনা। আমার বিশ্বাস এতটুকুর পর তোমাদের ভয়েস নেওয়ার কোনো সমস্যা থাকার কথা না। সো এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট টপিক, আর নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ডিগ্রি নিয়ে। সো ডিগ্রি, এটা আমরা একবার সংক্ষেপে আলোচনা করবো, খুব বেশি বিষয় আমরা এখানে কথা বলবো না। সো একটু দেখি আগে সেখানে কি কি আছে। ডিগ্রি বলতে মূলত বোঝানো হয় অ্যাডজেক্টিভ এর ফর্মস গুলা, ঠিক আছে। সো আমাদের অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম আমরা সবাই জানি, যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অর্থাৎ প্রতিটা অ্যাডজেক্টিভের তিনটা করে ফর্ম থাকে। আর যদি অ্যাডজেক্টিভ গুলা এক সিলেবাল হয়, আমরা যদি উচ্চারণ করার সময় আমরা একবারে উচ্চারণ করতে পারি, এগুলোকে বলা হয় ওয়ান সিলেবাল। সো এক সিলেবাল যদি হয় বা ওয়ান সিলেবাল যদি হয়, সেগুলোকে কম্পারেটিভ করতে হয় ইআর দিয়ে এবং সুপারলেটিভ করতে হয় ইএসটি দিয়ে, রাইট। যেমন দেখো এখানে লেখা আছে ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, চিপ, চিপার, চিপেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট। এখানে ব্রেভ এটা হচ্ছে ওয়ান সিলেবাল, আর যেহেতু ওয়ান সিলেবাল এই কারণে এখানে কম্পারেটিভ করার সময় ইআর যুক্ত করেছি এবং সুপারলেটিভ করার সময় আমরা এখানে ইএসটি যুক্ত করেছি। আর যদি
অ্যাডজেক্টিভ গুলা একাধিক সিলেবাল হয়, একের বেশি সিলেবাল হয়, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ করার জন্য মোর যুক্ত করব এবং সুপারলেটিভ করার জন্য আমরা মোস্ট যুক্ত করব। যেমন দেখো অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট এবং মোস্ট ডিফিকাল্ট। ওকে, সো এই হচ্ছে আমাদের বিভিন্ন ফর্মস গুলো অ্যাডজেক্টিভের। এখন আমরা যে বলে রাখি যে এই যে তিনটা ফর্ম আছে, এই প্রথম যে ফর্ম পজিটিভ, এই পজিটিভ দ্বারা একটা বাক্য তৈরি হয় আর সেই বাক্যটাকে বলা হয় পজিটিভ সেন্টেন্স। ওকে, সেম ভাবে কম্পারেটিভ ফর্ম দ্বারা যে বাক্য তৈরি হয় তাকে বলা হয় কম্পারেটিভ সেন্টেন্স এবং সুপারলেটিভ ফর্ম দ্বারা যে বাক্য তৈরি হয় তাকে বলা হয় সুপারলেটিভ সেন্টেন্স। এখন আমাদের পরীক্ষার প্রশ্ন আসে এভাবে যে পজিটিভ থেকে কম্পারেটিভ করো, অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ করো, অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করো, অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করো, অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করো, অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ করো। এভাবে আমাদের পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্স গুলো প্রশ্ন আসে। সো আমরা দেখবো কিভাবে আমরা এটা শিখবো। এখন একটা স্লাইডে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, সো দুটো কথা আমরা দুটো জাস্ট নিয়ম মনে রাখলে আমাদের কাজ শেষ। সেটা হচ্ছে একটা হচ্ছে পজিটিভ। পজিটিভে যে সেন্টেন্স গুলো থাকবে এটা হয় নো আদার দিয়ে শুরু হবে, না হয় ভেরি ফিউ দিয়ে শুরু হবে। ঠিক আছে, হয় নো আদার, না হয় ভেরি ফিউ। যদি নো আদার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাকে আমরা কম্পারেটিভ করব দেন এনি আদার দিয়ে, এবং সুপারলেটিভ করব দি যুক্ত করে। ঠিক আছে, যেমন দেখো আমরা যদি এই বাক্যটাকে করি, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স, এটাকে আমরা কম্পারেটিভ করব। কম্পারেটিভ করার সময় যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে এখানে খেয়াল করো যে এই যে গুড, গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফর্ম, রাইট? আর এই গুডের দুপাশে দুটো অ্যাজ আছে, এখানে একটা অ্যাজ আছে, এখানে একটা অ্যাজ আছে। ঠিক আছে, সো দ্বিতীয় যে অ্যাজটা আছে, দ্বিতীয় অ্যাজের পর এখানে একটা নাউন বা প্রোনাউন থাকবে, নাউন থাকতে পারে বা প্রোনাউন থাকতে পারে। এই যে দ্বিতীয় অ্যাজের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে, এই নাউন বা প্রোনাউনটাকে আমরা কম্পারেটিভে সাবজেক্ট বানাবো। তাহলে হিটাকে আমরা এখানে কি করবো? সাবজেক্ট বানাবো। তাহলে কি হবে এটা? এখানে তাহলে হি বসবে, রাইট? হি। সাবজেক্ট যখন পেয়ে যাবো, এরপর আমাদের কাজ হচ্ছে ভার্ব যুক্ত করা। ভার্ব হচ্ছে এখানে কে? নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ। ইজ তো হচ্ছে ভার্ব, সো হি ইজ লিখবো আমরা এখানে, হি ইজ। এবার আসো গুড। গুড এর পজিটিভ ফর্ম হচ্ছে, কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি? আমরা জানি বেটার। ঠিক আছে, আর গুড আর কেউ মনে করিও না, এটা বেটার হবে। তাহলে হি ইজ বেটার, হি ইজ বেটার। এবার আমরা বাকি আছে শুধু এখানে দেখো, আমরা হি লিখেছি, গুড এটাও লিখে ফেলেছি, আমরা ভার্বও লিখে ফেলেছি। বাকি আছে আমাদের কাছে নো আদার ম্যান ইন দা ভিলেজ, এই অংশটা বাকি আছে। সো আমরা নো আদার ম্যান এর পরিবর্তে আমরা লিখবো, নো আদার পরিবর্তে লিখবো আমরা দেন এনি আদার। সো হি ইজ বেটার দেন এনি আদার ম্যান। বাকি আছে কি? ইন দা ভিলেজ, ইন দা ভিলেজ হয়ে গেছে। হি ইজ বেটার দেন এনি আদার ম্যান ইন দা ভিলেজ। সেম ভাবে আমরা যদি সুপারলেটিভ করতে চাই, কিভাবে করবো দেখো। সো এটা হি ইজ, সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে। এরপর আমরা এখানে কি করেছি? আগে কম্পারেটিভ ফর্ম লিখেছিলাম, তারপর আমরা দেন এনি আদার লিখেছিলাম, রাইট? কিন্তু এখানে আগে আমাদের সুপারলেটিভ ফর্ম লিখতে হবে। ঠিক আছে, তাহলে হি ইজ বেস্ট। আমরা জানি গুড, বেটার, আর গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে বেস্টের আগে এখানে দিটা বসাতে হবে। কেন? কারণ সুপারলেটিভ ফর্মের পূর্বে দি বসে, তাই। ঠিক আছে, সুপারলেটিভ ফর্মের পূর্বে সবসময় দি বসে, এটা আমাদের আর্টিকেলের প্রয়োজন হয় এই রুলসটা। সো হি ইজ দ্য বেস্ট। তো বাকি আছে কি আমাদের? হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, ম্যান ইন দ্য ভিলেজ। সো হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো। আর যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে সেকেন্ডটা আরো সহজ, কোনো সমস্যা নেই, একই নিয়মই হয় সবকিছু। জাস্ট ছোট একটা পার্থক্য তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি দেখো, যদি ভেরি ফিউ থাকে সেক্ষেত্রে আমরা এখানে দেন, মোস্ট, আদার ব্যবহার করবো কম্পারেটিভে, এবং সুপারলেটিভে আমরা ওয়ান অফ দি ব্যবহার করব। ঠিক আছে, যেমন দেখো, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ স্মল অ্যাজ বাংলাদেশ। তারপর বলছিলাম যে কম্পারেটিভ পজিটিভের ক্ষেত্রে দ্বিতীয় অ্যাজ যেটা থাকবে, দ্বিতীয় অ্যাজের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটাকে আমরা কম্পারেটিভে কি বানাবো? সাবজেক্ট বানাবো। তাহলে বাংলাদেশটা এখানে আগে চলে আসবে, বাংলাদেশ, বাংলাদেশ। এখানে ভাব লাগবে আমাদের। ভাব হচ্ছে কি? এখানে দেখো আর আছে, কিন্তু আমরা জানি ভাবটা বাংলাদেশের সাথে কি আর বসবে? বাংলাদেশ একটা সিঙ্গুলার, তাহলে এটার সাথে ইজ বসবে, রাইট? ইজ, বাংলাদেশ
ইজ। এই ভুলটা অনেকে করে, অনেকে এই ভাবটাকে দেখে সরাসরি এখানে আর লিখে ফেলে, এটা লেখা যাবে না। এখানে আর বসছে কারণ এখানে ভেরি ফিউ কান্ট্রিজ লেখা, এই কান্ট্রিজটা হচ্ছে প্লুরাল, তাই এখানে আর বসছে, ঠিক আছে। কিন্তু এখানে বাংলাদেশ তো সিঙ্গুলার, তাহলে এখানে ইজ বসবে, এটা মনে রাখতে হবে। তাহলে বাংলাদেশ ইজ। এবার আমরা কম্পারেটিভ ফর্ম লিখবো। সো স্মল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্মলার, তাহলে স্মলার, বাংলাদেশ ইজ স্মলার। এরপর আমরা লিখবো বাকি যেটা আছে ভেরি ফুল পরিবর্তে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার কান্ট্রিজ, most other countries in the world. So আমাদের হয়ে গেছে এখন বাংলাদেশ is smaller than most other countries in the world. এবার যদি আমরা এটাকে সুপারলিফ করতে চাই, ঠিক আগের মতো করব আমরা, বাংলাদেশ is আগে লিখে ফেলবো, বাংলাদেশ is। এরপর আমরা জানি সুপারলিফ ফর্ম লিখবো, সো স্মলার সুপারলিফ হচ্ছে স্মলেস্ট, আমরা তাহলে স্মলেস্ট লিখবো। তবে স্মলেস্ট লেখার আগে আমাদেরকে লিখতে হবে ওয়ান অফ দি, তাহলে ওয়ান অফ দি স্মলেস্ট, স্মলেস্ট কান্ট্রিজ, বাকি আছে কি কান্ট্রিজ, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো আমাদের ডিগ্রি মোটামুটি শেষ। হোপফুলি তোমাদের ডিগ্রি নিয়ে আর কোনো সমস্যা নাই, এতটুকু থেকে মূলত প্রশ্নগুলো হয়। সো তোমার যদি এতটুকু ভালো করে বোঝা হয়ে থাকে তাহলে তোমাদের ডিগ্রি নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন আমরা চিটাগং বোর্ড 2019 সালে একটা কোশ্চেন সলভ করব। দেখো সবাই, নো আদার ড্রিঙ্ক ইজ অ্যাজ পপুলার অ্যাজ টি, এটাকে কম্পারেটিভ করতে বলছো, রাইট? সো কম্পারেটিভ করার নিয়ম কি? কম্পারেটিভ করার নিয়ম হচ্ছে আমরা দ্বিতীয় অ্যাজ এর পরে যে নাউন বা প্রনাউন থাকবে সেটাকে আমরা আগে নিয়ে আসবো, তাহলে টিটাকে চলে আসবে, তাহলে টি টি ইজ। এবার আমরা এখানে লিখবো পপুলারের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর পপুলার, যেটা এটা একটা একাধিক সিলেবল যুক্ত একটা অ্যাডজেক্টিভ, তাহলে মোর পপুলার, টি ইজ মোর পপুলার, ঠিক আছে। এরপর আমরা জানি যেটা এটা নো আদার দিয়ে আসার, এখানে দেন এনি আদার বসবে, সো মোর পপুলার দেন এনি আদার, দেন এনি আদার, বাকি আছে কি ড্রিঙ্ক, হয়ে গেছে আনসার। সো টি ইজ মোর পপুলার দেন এনি আদার ড্রিঙ্ক। সো আমরা যা পড়ছি তা থেকে আমরা অ্যান্সার করতে পারছি। সো আশা করছি তোমাদের ডিগ্রিটাও শেখা হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ তোমরা ডিগ্রি থেকে ফুল মার্কস পেয়ে যাবা। সো এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট টপিক, আর নেক্সট টপিকটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ। সো একটু ভালো করে বুঝাই বলি, চেঞ্জিং সেন্টেন্সের মূল কথাটাই হচ্ছে তুমি সেন্টেন্সের গঠন চেঞ্জ করবা কিন্তু অর্থের কোনো পরিবর্তন হইতে পারবে না। সো আমরা যখন কোনো একটা সেন্টেন্সকে হা বোধক থেকে না বোধক করবো, বাক্যের মূল অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র বাক্যের গঠনটার পরিবর্তন হবে, ঠিক আছে। সো কোনো একটা সেন্টেন্সকে হা বোধক থেকে না বোধক মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে তোমার তিনটা নিয়মে সেটা করা যায়। তার মধ্যে কি কি সেই তিনটা নিয়ম? একটা হচ্ছে অপোজিট ওয়ার্ড ব্যবহার করে, আরেকটা হচ্ছে ইন্টারগেটিভ ব্যবহার করে, আরেকটা হচ্ছে ফ্রেজ ইউজ করে বা ফ্রেজ ব্যবহার করে, ঠিক আছে। তো প্রথমে তোমাদেরকে দেখাবো অপোজিট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা কোনো একটা সেন্টেন্সকে হা বোধক থেকে না বোধক করতে পারি। যেমন দেখো, মাই ফ্রেন্ড ওয়াজ ডাউটফুল অফ হিজ সাকসেস। সো আমাদের যেহেতু নেগেটিভ করতে হবে, নেগেটিভ মানে হচ্ছে আমাদেরকে নট যুক্ত করতে হবে, খেয়াল করে দেখো, কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা দুটো কাজ করব, আমরা বলছি একটা হচ্ছে নেগেটিভ করা, নেগেটিভ যেহেতু করতে হবে তার জন্য আমাকে নট যুক্ত করতে হবে, আর সাথে আমাদেরকে এই অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে মাই ফ্রেন্ড ওয়াজ ঠিক থাকবে। এরপর আমরা নেগেটিভ করার জন্য আমরা নট যুক্ত করব, ওয়াজ নট। এবার ডাউটফুল, ডাউটফুল শব্দটাকে আমরা বিপরীত করে দিব। আমাদের ডাউটফুলের ওয়ার্ড, ডাউটফুল তো হচ্ছে সন্দেহ থাকা, আর হচ্ছে এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে নিশ্চিত হওয়া, ঠিক আছে। তাহলে শিওর হতে পারে, তাহলে শিওর। তাহলে মাই ফ্রেন্ড ওয়াজ নট শিওর অফ হিজ সাকসেস, খেয়াল করে দেখো। তাহলে এখানে আমরা কি করলাম? এখানে আমরা জাস্ট নট যুক্ত করলাম এবং এই শব্দটা আমরা অপোজিট ওয়ার্ড করলাম। ঠিক এরকম আরো কিছু শব্দ আছে, যেমন হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ নট মাই এনিমি, ঠিক আছে। হি ইজ হ্যাপি, হি ইজ নট আনহ্যাপি, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল। সো এরকম করে আমরা কি করতে পারি? অপোজিট ওয়ার্ড যুক্ত করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। আরেকটা নিয়ম হচ্ছে ইন্টারগেটিভ ব্যবহার করে। এটা আবার কেমন কথা?
তুমি প্রায় সময় কিছু প্রশ্ন পাবে এরকম যে যেগুলোকে তুমি অপোজিট ওয়ার্ড ব্যবহার করেও নেগেটিভ করতে পারছো না, তখন তুমি কি করবা? এরকম যদি হয়, শি ওয়াচেস টিভি এভরিডে, সে প্রতিদিন টিভি দেখে। সো এটার নিয়ম হচ্ছে আমরা ইন্টিগ্রেটিভ ব্যবহার করব। তার আগে প্রথমে নেগেটিভ করব, তারপর আমরা ইন্টিগ্রেটিভ করব, রাইট? তাহলে আগে আমরা নেগেটিভ করে ফেলি, তাহলে কি হয় বাক্যটা? শি, এই বাক্যটাকে নেগেটিভ করলে হবে ডাজ নট ওয়াচ, ডাজ নট ওয়াচ। তাহলে শি ওয়াচ, এ নেগেটিভ হচ্ছে শি ডাজ নট ওয়াচ টিভি এভরি ডে। এবার যদি আমরা এই বাক্যটাকে ইন্টিগ্রেটিভ করি তাহলে কি পাচ্ছি দেখো, ডাজ নটটাকে আমরা আগে নিয়ে আসবো, তাহলে ডাজেন্ট বাকিটা লিখে দিব আমরা, ডাজেন্ট শি ওয়াচ টিভি এভরিডে। এর মানে হচ্ছে সে কি প্রতিদিন টিভি দেখে না, এর মানে সে টিভি দেখে, ঠিক আছে? সো এটার অ্যান্সার হচ্ছে মূলত এটা। সো আমরা এখানে দেখলাম এখানে নেগেটিভ করা হয়েছে, ডাজ নটটা ডাজেন্ট হয়ে গিয়েছে। সো এই বাক্যটা প্রথমে ছিল অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক ছিল, আর এখানে সেটা হয়ে গেছে নেগেটিভ, নেগেটিভ হয়ে গিয়েছে, রাইট? সো এইভাবেও চাইলে আমরা কি করতে পারি, নেগেটিভ করতে পারি। সো আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি ফ্রেজ ব্যবহার করে। সো পরীক্ষা মূলত আমাদের ওইটাই সবচেয়ে বেশি পরীক্ষা আসে। সো আমরা ওটা একটা এখন চার্টের মাধ্যমে দেখে আমরা ইনশাআল্লাহ রিভাইজটা করে ফেলবো। দেখো সবাই, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন থাকে, তো আমরা নেগেটিভ করার সময় অনলির জায়গায় নান বাট বসাবো, নাথিং বাট বসাবো, নান বাট, নাথিং বাট, নট মোর দেন, এগুলো ব্যবহার করবো আমরা, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে কখন নান, কখন নাথিং বসবে। নান হবে যখন সেটা পার্সনকে বোঝাবে, ব্যক্তিকে বোঝাবে, তখন সেটা নান হবে। নাথিং হবে কখন, যখন থিংস বোঝাবে, বস্তু বোঝাবে তখন। নট মোর দেন হবে কখন, নাম্বার বা সংখ্যা বোঝালে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। এরপর মাস্ট থাকলে কি হবে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি ক্যান নট হেল্প আমি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমি একটা আইএনজি যুক্ত করবো, ভার্ব প্লাস আইএনজি যুক্ত করবো, ঠিক আছে? এরপর এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট, as soon as থাকলে no sooner had dot dot then, less than থাকলে not as হবে, always থাকলে নেভার, মাথা রাখবা অলওয়েজ থাকলে নেভার বসবে, সাথে আবার একটা অপোজিট ওয়ার্ড বসবে, অপোজিট ওয়ার্ড বসবে এখানে, ঠিক আছে? আর এরপর ফাইনালি টু থাকলে so dot dot that বসবে। সো এই হচ্ছে ফ্রেজের মাধ্যমে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। হোপফুলি তোমাদের এই বাইরে আর প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। সো আমাদের এই টপিকটাও শেষ হয়ে গেল। এরপর আমরা চলে যাবো আমাদের নেক্সট টপিক, আর নেক্সট টপিকটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এই টপিকটা, ঠিক আছে? সো খেয়াল করো, প্রথম আমাদের জানতে হবে অ্যাসার্টিভ বাক্য কোনগুলো, ঠিক আছে? আমরা জানি অ্যাসার্টিভ হচ্ছে যে সাবজেক্ট সেন্টেন্স গুলো সাবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচার অনুযায়ী থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই গঠন অনুসারে থাকে, সেগুলোকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ হচ্ছে কোনটা, যখন আমরা এটাকে শেষে দিয়ে একটা কোশ্চেন মার্ক দেই এবং প্রথমে আমরা অক্সিলারি ভার্ব দ্বারা বাক্যগুলোকে শুরু করি, ঠিক আছে? এখন খেয়াল করো, আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা ইন্টারোগেটিভ করব, ঠিক আছে, কিন্তু কি হতে পারবে না, কোনোভাবেই যেন বাক্যের অর্থের পরিবর্তন না হয়। তো আমরা এখানে অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করবো, রাইট? এই হচ্ছে বিষয়। তো এক্ষেত্রে খুব সহজ নিয়ম হচ্ছে, যদি সেন্টেন্সে এভরিবডি থাকে, এভরিওয়ান থাকে বা অল থাকে, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করার সময় হু এরপর ডাজ নট বা ডু নট বা ডিড নট ব্যবহার করব। যেমন দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। সো যদি বাক্যটা এখানে উইশেস আছে বা ভি1 অর্থাৎ প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, তাই এখানে ডাজ নট বসবে। তাহলে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে আমরা এভরিবডি জায়গায় ইউজ করব হু, ঠিক আছে? এভরিবডি জায়গায় আমরা হু ব্যবহার করব। এরপর উইশেস যেহেতু ভি1 আছে, তাহলে আমরা এখানে কি ইউজ করব, ডাজ নট ইউজ করব। তাহলে এভরিবডি উইশেস জায়গা হবে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, বাকিটা ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এরপর দেখো, যদি নোবডি, নান বা নন থাকে, নো ওয়ান বা নান থাকে, সেক্ষেত্রে আমরা শুধু হু ব্যবহার করব। যেমন নোবডি ডিনাইস দেয়ার কন্ট্রিবিউশন, তো নোবডির জায়গায় জাস্ট আমরা হু লিখবো, তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। যেমন হু ডিনাইস দেয়ার কন্ট্রিবিউশন, ঠিক আছে? এরপর দেখো, দেয়ার থাকলে আনসার দুইটা হইতে পারে, একটা হচ্ছে হোয়াট হইতে পারে অথবা হু হইতে পারে। হোয়াট হবে যদি বাক্যটা থিংস বুঝায়, আর হু হবে যদি পার্সনকে বুঝায়। যেমন দেখো, there is no use of this mobile, so এখানে থিংস কি বোঝাচ্ছে, তাহলে আমরা ব্যবহার করব হোয়াট কে। তাহলে হোয়াট মানে there এর জায়গায় বসবে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস মোবাইল, ঠিক আছে? এবার দেখো, there is nobody in the room, তাহলে there এখানে nobody বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে there এর জায়গায় বসবে who is in the room, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে
ইন্টারোগেটিভের অ্যান্সার। হ্যাঁ, অনেক সময় আমরা জানি যে ইন্টারোগেটিভ করার সময় যদি আমাদের এভাবে প্রশ্ন না আসে, ডিরেক্টলি যদি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নান এরকম কোনো কোশ্চেন না থাকে, সেক্ষেত্রে আমরা একটু আগে পড়েছিলাম কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। আমরা একটু আগে পড়েছিলাম, মনে আছে যে শি ওয়াচেস টিভি, শি ওয়াচেস টিভি। যদি আমরা এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করি তাহলে কিভাবে করব দেখো। তাহলে প্রথমে নেগেটিভ করব, তাহলে শি ডাজ নট ওয়াচ টিভি হবে। এরপর আমরা ডাজ নটটাকে আগে নিয়ে আসলে কি হবে, ডাজন্ট হবে। তখন কি হবে বাক্যটা, ডাজন্ট শি ওয়াচ টিভি। সো এভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এই টপিকের মধ্যে, ঠিক আছে। এবার আমরা চলে যাব নেক্সট টপিক। নেক্সট টপিকটা হচ্ছে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। এটা খুবই সিম্পল ব্যাপার, একদম সহজ। তার আগে আমাদের জানতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো এবং অ্যাসার্টিভ কোনগুলো। আমরা তো জানি অ্যাসার্টিভ মানে হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। আর এক্সক্লেমেটরি হচ্ছে শুরুতে হাউ বা হোয়াট দিয়ে শুরু হবে, ঠিক আছে, এবং সাবজেক্ট ভার্ব সবার লাস্টে থাকবে, শেষে একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে। এই হচ্ছে আমাদের প্যাটার্নটা, ঠিক আছে। তো তুমি যদি বাক্যটা দেখো একটু ভালো করে দেখো যে হোয়াট এ ফুল ইউ আর, এই বাক্যটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি বাক্য, হোয়াট এ ফুল ইউ আর। যদি আমরা এই বাক্যটাকে অ্যাসার্টিভ করতে চাই তাহলে আমাদের কাজ হচ্ছে যে এই যে সাবজেক্ট ভার্ব আছে শেষের দিকে, এই সাবজেক্ট ভার্ব আমরা আগে নিয়ে আসবো, তাহলে ইউ আরটা আগে চলে আসবে, ইউ আর। বাকি আছে হোয়াট এ ফুল, তাহলে এই হোয়াট এ ফুল, এখানে এই ফুলটা আমরা লিখলাম এখানে ফুল, ঠিক আছে। লেখার পর আমরা দেখতে হবে এটা এটা কোন পার্টস অফ স্পিচ। যদি এটা নাউন হয় তার আগে এখানে বসবে গ্রেট, ঠিক আছে, গ্রেট বসবে, কারণ গ্রেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। আর যদি বাক্যটা এভাবে হয় যে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, সো এটা একটা এক্সক্লেমেটরি বাক্য, আমরা এখানে সাবজেক্ট ভার্ব লাস্টে পাচ্ছি, এটাকে আমরা আগে নিয়ে আসবো, দ্য বার্ড ইজ। এরপর বাকি আছে এখানে হাউ বিউটিফুল, আমরা এখানে বিউটিফুলটাকে আগে লিখবো, এখানে লিখার পরে দেখবো এটা কোন পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। যদি দেখি এটা একটা অ্যাডজেক্টিভ তাহলে তারপর আমরা এখানে ভেরি যুক্ত করবো, কারণ আমরা জানি ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের আগে বসা। তো ব্যাপারটা খুবই সিম্পল। সিম্পলটা হচ্ছে এরকম, দেখো হাউ বা হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসবে আর নাউনের পূর্বে গ্রেড বসবে। তো তুমি খেয়াল রাখবা সাবজেক্ট ভার্ব লেখার পরে এখানে কি নাউন আছে নাকি অ্যাডজেক্টিভ আছে। যদি এখানে নাউন থাকে আমরা গ্রেড বসাবো, আর যদি এখানে অ্যাডজেক্টিভ থাকে শেষের দিকে আমরা এখানে ভেরি বসাবো, তাহলে আমাদের কাজ শেষ। যেমন দেখো, হি শোড এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার, ঠিক আছে। তাহলে হি শোড এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার, তাহলে এ গ্রেট লাভ, তাহলে এ গ্রেটফুল এটা আছে, তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করবো, তাহলে কি হবে হোয়াট এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট হি শোড, মানে এই অংশটুকু লেখার পরে আমরা সাবজেক্ট ভার্ব নিয়ে আসবো, হি শোড। বাকি আছে টু হিজ মাদার, টু হিজ মাদার, ঠিক আছে। সো হোপফুলি তোমরা ব্যাপারটা বুঝছো, তোমাদের কোনো সমস্যা নেই। প্রশ্নে নরমালি এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন হয় না, এখান থেকে প্রশ্ন হয়, এতটুকু থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। সো আমরা অনেকটুকু আলোচনা করে ফেলেছি, এখন চলে যাব আমরা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই টপিকটাতে। তো আমরা অনেকগুলো আলোচনা করলাম, আমরা এখন লাস্ট টপিকটা আলোচনা করব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টপিকটা। সো একটু ভালো করে মনোযোগ দিয়ে, এখানে অনেক কিছু আমাদের বুঝতে হবে, দেখো ভালো করে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা জানি যে এটা হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ, সেন্টেন্সের গঠন নিয়ে এখানে আলোচনা করা হয়। তো প্রথমে আমাদের জানতে হবে যে সিম্পল সেন্টেন্স কোনটা, কমপ্লেক্স সিম্পল কোনটা, কমপ্লেক্স কোনটা এবং কম্পাউন্ড কোনটা। একটু খেয়াল করো ভালো করে। সিম্পল সেন্টেন্স কোনটা দেখো যে শি গোস টু স্কুল। সো এই বাক্যে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, মানে ফাইনাইট ভার্ব, এটা একটা সিম্পল সেন্টেন্স। আবার দেখো শি সাবজেক্ট ডাজ নট স্টাডি, এটা একটা ফাইনাইট ভার্ব, সো এটা একটা সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স হচ্ছে যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, মাথায় রাখবা সিম্পলে সবসময় একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, ঠিক আছে। এবার আসো কমপ্লেক্স। উপরের এই দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা যদি দো দ্বারা যুক্ত করি তাহলে দেখো বাক্যটা কি হচ্ছে, though she goes to school she does not study regularly। সো উপরে ছিল দুইটা সিম্পল সেন্টেন্স, আর আমরা এই দুইটা সেন্টেন্সকে এখানে যুক্ত করলাম এবং শুরুতে একটা দো যুক্ত করলাম। দোটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে।
সো এই সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত করে যখন আমি দুইটা বাক্যকে যুক্ত করলাম, তখন এটা পুরোটা হয়ে গেছে একটা সেন্টেন্স। আর এই যে সেন্টেন্সটা, যেটা আগে সিম্পল সেন্টেন্স ছিল, এটা হয়ে গেছে এখন ক্লজ। এটা হয়ে গেছে এখন ক্লজ। তাহলে ক্লজ কাকে বলে? ক্লজ এবং সেন্টেন্সের গঠন কিন্তু একেবারেই একই। সেন্টেন্সে যেমন একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, ক্লজের ক্ষেত্রেও সেম, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। পার্থক্যটা হচ্ছে ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সের অংশ, ঠিক আছে? তো সেই হিসেবে আমরা বলতে পারি এখানে পুরো এই যে পুরো সেন্টেন্সটা, এখানে একটা সেন্টেন্স আছে আর দুইটা ক্লজ আছে। আর তার মানে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেখানে দুইটা ক্লজ থাকবে। দুইটা ক্লজ মানে কি? সাবজেক্ট থাকবে দুইটা, ভার্ব থাকবে দুইটা, ঠিক আছে? সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা। আর এই যে দুইটা ক্লজ যুক্ত হবে কি দ্বারা? সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। আর কমপ্লেক্স এটা হবে কম্পাউন্ড। কম্পাউন্ড কাকে বলে? দেখো, কম্পাউন্ড সেম, এখানেও দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজ থাকবে, আর এই দুইটি ক্লজ যুক্ত হবে বাট দ্বারা। বাট হচ্ছে একটা কোঅর্ডিনেট কনজাংশন। ওকে, তাহলে আমরা যদি সিম্পলি বলি যে কম্পাউন্ড কাকে বলে, কম্পাউন্ড হচ্ছে দুটি ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়। কোঅর্ডিনেট কনজাংশন গুলো কোনগুলো? আমরা জানি ফ্যান ভয়েস গুলা। সো নরমালি এন্ড, বাট, অর, এই তিনটাই হয় কোঅর্ডিনেট কনজাংশন। এন্ড, বাট, অর, ঠিক আছে? তার মানে এখানেও তাহলে কি থাকতেছে কম্পাউন্ডের মধ্যে? এখানেও সাবজেক্ট থাকবে দুইটা, ভার্ব থাকবে দুইটা, সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা, ঠিক আছে? তাহলে পুরো জিনিসটা যদি আমরা সামারি করি, তাহলে আমরা যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব, কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব যুক্ত হবে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা, কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব যুক্ত হবে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা, অর্থাৎ এন্ড, বাট, অর এদের দ্বারা যুক্ত হবে। এখন আমরা শিখবো এদের পরিবর্তনগুলো কিভাবে হয়। সো আমরা এখানে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা সবচেয়ে বেশি আছে সেগুলো মূলত আলোচনা করব, সবগুলো আলোচনা করার দরকার না, যেহেতু আমাদের একটা রিভিশন ক্লাস, ঠিক আছে? সবাই দেখো, প্রথম হচ্ছে সিম্পল রুলস নাম্বার 1, যেটা আমরা সেখানে পাচ্ছি। দেখো, সিম্পলে যদি বাই প্লাস ভার্ব আইএনজি থাকে, আবারও বলছি, সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার্ব আইএনজি থাকে, আমরা কমপ্লেক্স করার সময় সেখানে ইফ যুক্ত করব, ইফ কনজাংশন যুক্ত করব ইফ, আর কম্পাউন্ডের ক্ষেত্রে যুক্ত করব আমরা এন্ড। খেয়াল করো, তো আমরা জানি কমপ্লেক্সের সাবজেক্ট হচ্ছে দুইটা, মানে সাবজেক্ট থাকবে দুইটা, এরকম সাবজেক্ট ভার্ব দুইটা থাকবে। কম্পাউন্ডেও সেম, সাবজেক্ট ভার্ব, অর্থাৎ দুইটা ক্লজ থাকবে এখানে, রাইট? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। সো এখানে ক্লজ হচ্ছে ইউ ক্যান শাইন ইন লাইফ, এটা হচ্ছে ক্লজ, আর বাই ওয়ার্কিং হার্ড এটা হচ্ছে একটা ফ্রেজ। এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে চাই, আমরা জানি দুইটি ক্লজ লাগবে আমাদের, কিন্তু আমাদের কাছে ক্লজ আছে মাত্র এখানে একটা। সো যে ক্লজটা আমাদের কাছে আছে এটা আমরা হুবহু এখানে লিখে ফেলি, ইউ ক্যান শাইন ইন লাইফ, এটা আমি এখানে লিখে ফেলছি আগে, ইউ ক্যান শাইন ইন লাইফ। তাহলে যে ক্লজটা আমাদের কাছে আগে থেকে ছিল সেটা আমরা এখানে হুবহু লিখে ফেললাম, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে এই যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটাকে আমরা ভেঙে চুরে ক্লজ বানাই দিব। আর আমরা জানি ক্লজ বানাইতে কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, ঠিক আছে? সো তার আগে আমরা এখানে বাই এর পরিবর্তে ব্যবহার করব ইফ ব্যবহার করলাম। এরপর আমরা এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব লিখবো, ঠিক আছে? তো আমাদের কাছে কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই। যেহেতু কোনো সাবজেক্ট আমাদের কাছে এখানে নাই, আমরা তখন এই যে সাবজেক্টটা আছে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, এটাকে আমরা এখানে নিয়ে আসবো, ইউ, ঠিক আছে? তাহলে ইফ ইউ, আমরা এখন সাবজেক্ট পেয়ে গেছি, আমাদের ভার্ব দরকার। তো ভার্বটা হচ্ছে এখানে ওয়ার্ক। সো আমরা এই ওয়ার্কটাকে এখানে নিয়ে আসবো এবং এই ওয়ার্কটাকে ব্যবহার করবো আমরা এখানে যে ভার্বটা আছে এই ভার্বের ফর্ম অনুসারে। যেহেতু ক্যান এটা V1 এ দেওয়া আছে, তাহলে আমরা ওয়ার্কটাকেও V1 এ রাখবো, ঠিক আছে? তাহলে ইফ ইউ ওয়ার্ক, বাকি আছে এখানে হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড। সো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এখানে দুটি ক্লজ, এই যে একটা ক্লজ সাবজেক্ট ভার্ব পেলাম, এটা একটা ক্লজ, এখানে একটা ক্লজ, দুটি ক্লজ যুক্ত হলো কি দ্বারা? ইফ দ্বারা। আর ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। সো আমাদের কমপ্লেক্স এখানে হয়ে গেছে। এখন আমরা এটাকে কম্পাউন্ড করব। সো কম্পাউন্ড তো আরো সহজ, যেহেতু আমার কম্পাউন্ডে দুটি ক্লজ দরকার, অলরেডি আমরা এখানে কমপ্লেক্সে দুটি ক্লজ পেয়ে গেছি। তাহলে আমাদের কাজ শুধু হচ্ছে কনজাংশনটাকে চেঞ্জ করে দেওয়া। সো আমরা এখানে এন্ড ইফটাকে বাদ দিব, এন্ডটাকে যুক্ত করব। তাহলে কি থাকতেছে আমাদের কাছে? ইউ ওয়ার্ক হার্ড, ইউ ওয়ার্ক হার্ড, এটা একটা ক্লজ পেলাম, এন্ডটাকে আমরা মাঝখানে যুক্ত করব, তাহলে এন্ড, বাকি থাকতেছে কি? ইউ ক্যান শাইন ইন লাইফ, ইউ ক্যান শাইন ইন লাইফ। সো ইনশাআল্লাহ আমাদের এখন আশা করছি সবার ক্লিয়ার, কারো সমস্যা নাই এই টপিকটাতে। নেক্সট কোশ্চেন দেখো, রুলস নাম্বার 2 তে এটাও একেবারে হুবহু সেম, জাস্ট এখানে বাই ছিল আগে, এখানে জাস্ট উইদাউট আসছে, আর কোনো পার্থক্য নাই, আর সব কিন্তু সেম। আর এখানে ইফ ছিল, এখানে হবে আনলেস,
আরেকটা বলে রাখি, আনলেসের জায়গায় আমরা কিন্তু চাইলে ইফ প্লাস নেগেটিভ ইউজ করতে পারি, ইস প্লাস নেগেটিভ ক্লজ, ঠিক আছে। আর এখানে হবে অর। যেমন দেখো, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তাহলে সেম কমপ্লেক্স থেকে আমার দুটো ক্লজ লাগবে। সো একটা ক্লজ তো আমার কাছে এখানে আছে, এটা আমি হুবহু লিখে ফেলবো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। তাহলে বাকি আছে এখানে উইদাউট ওয়ার্কিং, এটাকে আমরা ক্লজ বানাবো। সো উইদাউট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, উইদাউট আছে এটা হচ্ছে একটা প্রিপোজিশন। সো আমরা এটা পরিবর্তে লিখবো এখানে আনলেস কে, আনলেস। এখন আমার একটা ক্লজ দরকার, ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব দরকার। সো এখানে আমাদের কাছে শুধু ভার্ব আর সাবজেক্ট তো নাই, সাবজেক্ট না থাকলে আমরা এই সাবজেক্টটাকে নিয়ে আসবো, তাহলে ইউ, এর ভার্বটা হচ্ছে এখানে ওয়ার্ক হয়ে গেছে, হার্ড। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। সো এখানে আনলেসটা হচ্ছে একটা কনজাংশন। সো দুটো ক্লজ হয়ে গেছে, আমাদের কমপ্লেক্স হয়ে গেছে। এখন আমরা যদি কম্পাউন্ড করতে চাই, খুবই সহজ, আমরা আগে প্রথমে দুটি ক্লজ লিখবো, মাঝখানে আমরা অর লিখে দিব। তাহলে ইউ ওয়ার্ক হার্ড, ইউ ওয়ার্ক হার্ড, অর বাকিটা লিখে দেবো হুবহু, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। সো হোপফুলি তোমাদের এটা এই দুইটা রুলস একদম ক্লিয়ার, কোনো ঝামেলা হওয়ার কথাই না ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার আমরা আমাদের নেক্সটটা দেখবো, নেক্সট রুলসটা 3 এবং 4 দেখবো আমরা এখানে। সো দেখো এখানে যদি সিম্পলি টু ইন অর্ডার টু থাকে, মাথায় রাখবা টু ইন অর্ডার টু এর হচ্ছে প্রিপোজিশন, তাহলে এর পর একটা ভার্ব বসবে, সেই ভার্বটা হবে V1, বেস ফর্ম হবে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমরা কমপ্লেক্সে ব্যবহার করব সো দ্যাট, আর কম্পাউন্ডে ব্যবহার করব 1 2 প্লাস এন্ড সো, ঠিক আছে। একটু বলে রাখি, সো দ্যাট হচ্ছে একটা কনজাংশন, আর সো দ্যাট এর পরে যে ক্লজটা বসে এই ক্লজের একটা গঠন থাকে। গঠনটা হচ্ছে এরকম যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে বসবে ক্যান অথবা কুড, তারপরে V1 প্লাস অবজেক্ট। এটা সবসময় মনে রাখতে হবে যে সো দ্যাট এর পরে যে ক্লজটা বসবে সেই ক্লজটা সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস V1 প্লাস অবজেক্ট, এই নিয়ম অনুসারেই বসবে। তাহলে এখন যদি আমরা এটাকে কি করতে চাই, কমপ্লেক্স করতে চাই, তাহলে আমরা জানি উই কাম, এটা হচ্ছে আমাদের কাছে ক্লজ। আমরা প্রথমে হুবহু এই ক্লজটা লিখে ফেলি, উই কাম। এরপর আমরা এখানে টুর পরিবর্তে লিখবো সো দ্যাট। এরপর আমরা এই বাকি অংশটুকু, ঠিক আছে, উই কাম টু কোচিং সেন্টার, সরি ভুল হয়েছে আমার, এখানে আমাদের উই কাম টু কোচিং সেন্টার, কোচিং সেন্টার পর্যন্ত এটা হচ্ছে ক্লজ। আর টু স্টাডি 2 প্লাস V1 এখানে আছে। সো আমরা এই টুর পরিবর্তে লিখবো সো দ্যাট। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে উই কাম টু কোচিং সেন্টার, ওকে। এরপর এই টুর পরিবর্তে আমরা এখানে কি লিখবো, সো দ্যাট লিখবো, সো দ্যাট। এরপর আমরা জানি সো দ্যাট এর পরে কি বলছিলাম, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসবে। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ক্যান কুড বসবে, সাবজেক্ট কে এখানে, সাবজেক্ট হচ্ছে এখানে যেহেতু নাই, তাহলে আমরা এখানে উই কে লিখবো সাবজেক্ট, তাহলে উই। এরপর যেহেতু এখানে কামটা V1 এ দেওয়া আছে, তাহলে আমরা এখানে ক্যান লিখবো, সো দ্যাট উই ক্যান, বাকি আছে কি স্টাডি, সো দ্যাট উই ক্যান স্টাডি, কমপ্লিট। এবার যদি আমরা এটাকে কম্পাউন্ড করতে চাই, আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমরা এই যে দ্বিতীয় ক্লজটাকে আমরা আগে লিখবো, এবং ক্যানের পরিবর্তে আমরা লিখবো 1 2, ঠিক আছে। তাহলে বাক্যটা কেমন হবে, উই ক্যানের পরিবর্তে 1 2, তাহলে উই 1 2, বাকি আছে স্টাডি, উই 1 2 স্টাডি, ঠিক আছে, উই 1 2 স্টাডি। এন্ড সো কনজাংশনটা বসবে, এন্ড সো বাকি আছে তার বাকি যা আছে তা বাকি ক্লজটা, we come to coaching center, ওকে ডান। সো এটা একটু মনে রাখবো আমরা, এখানে একটু ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হচ্ছে কি যে আমাদেরকে এখানে এই দ্বিতীয় ক্লজটাকে প্রথমে লিখতে হবে এবং ক্যানের পরিবর্তে আমাদেরকে এখানে 1 2 লিখতে হবে। এটা একটু ব্যতিক্রম, এটা একটু মনে রাখার চেষ্টা করবো আমরা। এবার আমরা 4 দেখো, এটা একদম সহজ, 2 প্লাস 2 প্লাস V1, 2 2 প্লাস V1। সো এটাকে কমপ্লেক্স করতে গেলে আমাদের ইউজ করতে হবে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। তাহলে she is too weak, তাহলে আমরা লিখবো she is, এই টু জায়গায় লিখবো so weak, এই টু জায়গায় লিখবো that, তাহলে she is so weak that move। মাথায় রাখবা এই that এর পর এখানে একটা স্ট্রাকচার বসবে এরকম যে সাবজেক্ট প্লাস ক্যান
অথবা কুড প্লাস নট প্লাস V1, ঠিক আছে? তাহলে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস নট প্লাস V1, তাহলে শি ইজ সো উইক দ্যাট, এবার সাবজেক্ট লাগবে হাজার হচ্ছে শি, এবারে ক্যান নট, V1টাকে এখানে মুভ, তাহলে শি ক্যান নট মুভ। ওকে, শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট মুভ। আর এখানে বসবে ভেরি অ্যান্ড, তারপর কম্পাউন্ড কিভাবে করবো? প্রথমে সোর জায়গায় বসবে ভেরি, তাহলে শি ইজ ভেরি উইক, শি ইজ ভেরি উইক অ্যান্ড বাকিটা হুবহু বসে যাবে শি ক্যান নট মুভ। ওকে, আমাদের একেবারে শেষের দিকে চলে আসছে, আমরা অর্ধেক পড়া অলমোস্ট শেষ, আর মাত্র আমাদের কয়েকটা স্লাইড বাকি আছে, এরপর আমাদের টপিকটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো এবার আসি 5 নম্বরে। 5 নম্বরে কি আছে একটু দেখো ভালো করে, সেটা হচ্ছে ডেসপাইট বা ইন স্পাইট অফ। বলে রাখি ডেসপাইট বা ইন স্পাইট অফ এরা হচ্ছে প্রিপজিশন, আর এদের পরে তাহলে কি বসতে পারে? এদের পরে ভার্ব থাকলে আইএনজি বসবে নরমালি, অথবা আমরা জানি প্রিপজিশনের পরে নাউন বসে, অথবা নাউন ফ্রেজ বসে, ঠিক আছে? তাহলে যদি ডেসপাইট বা ইন স্পাইট অফ থাকে আমরা কমপ্লেক্সে ব্যবহার করব দো অথবা অলদোকে, দো অথবা অলদো, আর কম্পাউন্ডে ব্যবহার করব বাট, ঠিক আছে? তাহলে দেখো, ডেসপাইট হার ইলনেস শি অ্যাটেন্ডেড অল দ্য ক্লাসেস। তো এখানে ক্লজ হচ্ছে শি অ্যাটেন্ডেড অল দ্য ক্লাসেস, আমাদের একটা ক্লজ রেডি আছে। তো আমাদের কাজ হচ্ছে ডেসপাইট হার ইলনেস, এই যে ফ্রেজটা এটাকে আমরা ক্লজ বানাই ফেলবো। তো ডেসপাইটের জায়গায় আমরা ইউজ করবো কাকে? দোকে, দো। আর আমরা জানি ক্লজ বানাতে আমাদের সাবজেক্ট লাগে, ভার্ব লাগে। তো এখানে হার ইলনেস, এই তাহলে শিটা হচ্ছে, হার হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে হার এর সাবজেক্ট ফর্ম হচ্ছে শি, তাহলে শি। আর যেহেতু বাক্যটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, অ্যাটেন্ডেড V2, দ্যাট মিন্স এখানে একটা আমাদের ইলনেস এর জায়গায় আমরা ইল ব্যবহার পাচ্ছি, এখানে ইল পাচ্ছি। তাহলে আমরা জানি যে সাবজেক্ট এবং এখানে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এখানে একটা বিভাগ বসবে। তাহলে এখানে যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে বিভাগটা বসবে ওয়াজ বা ওয়্যার, সো শির সাথে ওয়াজ বসে। ডেসপাইট বা দো শি ওয়াজ ইল, ডেসপাইট হার ইলনেস এর মানে হচ্ছে তার অসুস্থতা সত্ত্বেও, এর মানে হচ্ছে যদিও সে অসুস্থ ছিল, বাকিটা হুবহু বসে যাবে she attended all the classes। ওকে, এবার বারটা একদম সহজ, আমরা দো বাদ দিব, মাঝখানে বাদ বসে দিব, তাহলে কি হবে? she was ill but she attended all the classes, ঠিক আছে? এবার নাম্বার 6 দেখো, বিকজ অফ, এটাও সেম মাথায় রাখবা। বিকজ অফ হচ্ছে একটা প্রিপজিশন, তাহলে এরপরে হয় ভার্ব থাকলে আইএনজি বসে, আর না হয় নাউন বসে, আর না হয় নাউন ফ্রেজ বসে। আর বিকজ অফ সিম্পলে থাকলে কমপ্লেক্স আমরা লিখবো সিন্স অ্যাজ বিকজ, সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ, এবং কম্পাউন্ডে বসবে অ্যান্ড, ঠিক আছে? দেখো, শি কুড নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম বিকজ অফ হার বিজিনেস। ওকে, শি কুড নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, এটা হুবহু লিখে ফেলবো আমরা আগে প্রথমে যেটা ক্লাসে দেওয়া আছে। শি কুড নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, শি কুড নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম বিকজ, আমরা এখানে বিকজ লিখতে পারি, তাহলে সিন্স তো ব্যাজ লিখতে পারি, সমস্যা নাই। তাহলে বিকজ এর পর এখানে ক্লজ বসবে, ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব বসবে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব যদি আমি লিখতে যাই তাহলে সাবজেক্ট কে এখানে, সাবজেক্ট তো এখানে শি, তাহলে বিকজ অফ হার বিজিনেস মানে তার ব্যস্ততার কারণে, তার মানে কি সে বিজি ছিল, তাহলে শি ওয়াজ বিজি, ওকে? এই হচ্ছে আমাদের কমপ্লেক্স। এবার কম্পাউন্ড করবে একদম সহজ, শি কুড নট, আগে আমরা এখানে যেহেতু প্রথমে সে বিজি ছিল তারপর সে অ্যাটেন্ড করতে পারে না, তাহলে আমরা প্রথম কথা আগে লিখবো, তাহলে শি ওয়াজ বিজি অ্যান্ড she could not attend the program। ওকে, সো এই হচ্ছে আমাদের 6 নম্বর রুলসটা। নেক্সট আমাদের বাকি আছে আর মাত্র 3টা নিয়ম, আমরা সেগুলো শেষ করব ইনশাআল্লাহ। ওকে, দেখো
ভার্ব প্লাস আইএনজি অথবা আফটার প্লাস ভার্ব আইএনজি। ঠিক আছে, অর্থাৎ আমরা যখন দেখি এরকম যে অতীতে একটা কাজ শেষ হওয়ার পরপরই আরেকটা ঘটনা ঘটে, তখন সেটাকে আমরা এইভাবে লিখি আমরা। যেমন ফর এক্সাম্পল, টিভি দেখে সে ঘুমাতে গিয়েছিল, তাহলে সে প্রথমে টিভি দেখেছিল তারপর ঘুমাতে গিয়েছিল, তাহলে ওয়াচিং টিভি শি ওয়েন্ট টু স্লিপ। এরকম খাবার খেয়ে সে পড়তে বসেছিল, তাহলে আফটার ফিনিশিং অথবা হ্যাভিং লাঞ্চ হ্যাভিং ডিনার হি ওয়েন্ট টু স্টাডি, সে পড়তে গিয়েছিল। তাহলে যখন আমরা এরকম দেখবো যে দুইটি ঘটনা একটার পর আরেকটা ঘটছে, তখন আমরা সিম্পলে আমরা ভার্ব প্লাস আইএনজি অথবা আফটার প্লাস ভার্ব আইএনজি এভাবে আমরা লিখবো। তাহলে দেখো, ওয়াচিং টিভি আই ওয়েন্ট টু স্লিপ, টিভি দেখে আমি ঘুমাতে গিয়েছিলাম। যদি আমরা এটা কমপ্লেক্স করতে চাই, আমরা এখানে ইউজ করব ওয়েন, আর কম্পাউন্ড ইউজ করবো এন্ড। তাহলে বাক্যটা কি হবে দেখো, আই ওয়েন্ট টু স্লিপ, এটা তো ক্লজ দেওয়াই আছে, তো আমাদের যুক্ত করতে হবে এখানের মধ্যে কনজাংশনটা। তাহলে ওয়েন আই ওয়াচড টিভি আই ওয়েন্ট টু স্লিপ, এটা কি হবে, আই ওয়াচ টিভি অ্যান্ড আই ওয়েন্ট টু স্লিপ। ঠিক আছে, নাম্বার 8 দেখো, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা সবচেয়ে বেশি এই কোশ্চেনটাই আসে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ব্যাপার। যদি আমরা এরকম কোনো বাক্য দেখি যে শি ইজ অ্যান অনেস্ট গার্ল, এরকম কোনো একটা বাক্য আছে, মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, এবং এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় আমাদের এইচএসসি তে। তখন আমরা কি করবো, তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে নাউন দ্বারা একটা ক্লজ বানাবো, অ্যাডজেক্টিভ দ্বারা আমরা একটা ক্লজ বানাবো কমপ্লেক্স করার জন্য। কেমন, তাহলে আমি যদি নাউন দ্বারা প্রথমে ক্লজটা বানাই, তাহলে অ্যাডজেক্টিভ বাদ যাবে, তাহলে শি ইজ এ গার্ল হবে, রাইট। এখানে ব্যক্তি হলে হবে হু, আর বস্তু হলে হবে হুইচ অথবা দ্যাট। ঠিক আছে, তাহলে শি ইজ এ গার্ল, শি ইজ এ গার্ল। যদি গার্ল সে ব্যক্তি, ব্যক্তির এখানে হু বসবে, তাহলে হু। বাকি আছে কি দেখো, অনেস্ট, তাহলে হু ইজ অনেস্ট, হু ইজ অনেস্ট। এখান থেকে সবচেয়ে প্রশ্ন বেশি হয় কিন্তু। ঠিক আছে, তোমরা এই রুলস একটু বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা, এবং এই রুলস দিয়ে তোমরা যে কোনো সেন্টেন্সকে, সিম্পল সেন্টেন্সকে তোমরা চাইলে কি করতে পারবে, কমপ্লেক্স করে ফেলতে পারবে খুব ইজিলি। এবার কম্পাউন্ড দেখো, শি ইজ এ গার্ল, এন্ড যুক্ত হবে এখানে, শি ইজ এ গার্ল অ্যান্ড শি ইজ অনেস্ট। ওকে, নেক্সট লাস্ট ওয়ান, এটা করলে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে টাইম এন্ড প্লেস। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর মতোই। সো যদি টাইম থাকে আমরা এখানে হোয়েন ইউজ করব, আর যদি প্লেস থাকে আমরা তাহলে হোয়ার ইউজ করব। ঠিক আছে, কম্পাউন্ড সবসময় এন্ড হবে। ওকে, তাহলে দেখো, নজরুল ওয়াজ বোর্ন ইন 1899। তাহলে আমাদের কাজ হচ্ছে যেটা একটা টাইম, সো আমরা টাইমটাকে আগে লিখবো। তাহলে ইট ওয়াজ 1899। তাহলে 1899 দ্বারা আমরা প্রথমে একটা ক্লজ লিখলাম, ইট ওয়াজ 1899। এরপর আমরা লিখবো হোয়েন, কনজাংশন হোয়েন লিখবো, যেটা টাইম, হোয়েন নজরুল ওয়াজ বর্ন। ওকে, তো এটা কি হবে, ইট ওয়াজ 1899 এন্ড নজরুল ওয়াজ বর্ন। ঠিক আছে, এরকমই হবে। এবার উই লিভড ইন ঢাকা, সো এখানে আমরা আগে প্লেস আছে, তাহলে আমরা লিখবো এভাবে যে ইট ইজ ঢাকা where we lived in। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্সের আলোচনা। সো আমি চেষ্টা করেছি আজকে তোমাদেরকে একেবারে চেঞ্জিং সেন্টেন্সের সবগুলো টপিক, 6টা টপিক একেবারে সব প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের এই টপিক আর কোনো সমস্যা নাই। সো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সেটা জানাবা, কেমন লাগলো তোমার সেটাও জানাবা, মন্দ লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবা। এবং আমার বিশ্বাস যে তোমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের এই ক্লাসটা অনেক বেশি তোমাদেরকে হেল্প করবে, এবং তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সবাই অনেক অনেক ভালো থাকবা, তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।